أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা দণ্ডবিধি আইন ধারা 31 হতে 50 ধারা পর্যন্ত বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ধারা 31 উইল। একটি উইল বলতে যে কোনো ওসিয়তমূলক দলিল বোঝায়। মৃত্যুর পরে সম্পত্তির বিলিবন্দেজের ব্যবস্থা সম্বলিত দলিলকে উইল বলে। অর্থাৎ উইল হলো একটি ঘোষণা যা উইলকারীর ইচ্ছাকে ঘোষণা করে, যা তার সম্পত্তির বিলিবন্দেজের উপর প্রদত্ত হয় এবং যা তার মৃত্যুর পরে কার্যকরী হয়। তাহলে উইল বলতে বোঝায় একটি ঘোষণা যা উইলকারীর ইচ্ছাকে ঘোষণা করে থাকে, যা তার সম্পত্তির বিলিবন্দেজের উপর প্রদত্ত হয় এবং যা তার মৃত্যুর পরে কার্যকরী হয়। তাহলে উইল কি? উইল বলতে কি বোঝায়? উইল বলতে বোঝায় মৃত্যুর পরে সম্পত্তির বিলিবন্দেজের ব্যবস্থা সম্বলিত দলিলকে উইল বলে। উইল হলো একটি ঘোষণা যা উইলকারীর ইচ্ছাকে ঘোষণা করে, যা তার সম্পত্তির বিলিবন্দেজের উপর প্রদত্ত হয় এবং যা তার মৃত্যুর পরে কার্যকরী হয়। যদি কোনো ব্যক্তি ঘোষণা করেন তার ইচ্ছা অনুসারে কোনো ব্যক্তিকে তার সম্পত্তি দিয়ে যাবেন এবং সেই ব্যক্তি এই ঘোষণাটা করতে পারেন এবং মৃত্যুর পরে উক্ত ব্যক্তির মৃত্যুর পরে যার নামে ঘোষণা করা হবে তিনি উইল হিসেবে সম্পত্তির মালিক হবেন। ধারা 34 কতিপয় ব্যক্তি কর্তৃক একই অভিপ্রায় পূরণকল্পে কৃত কার্যাবলী। একই অভিপ্রায় পূরণকল্পে একাধিক ব্যক্তি যখন কোনো অপরাধমূলক কার্য করেন তখন তাদের প্রত্যেক ব্যক্তি সেই অপরাধের জন্য দায়ী হবেন। অর্থাৎ একাধিক ব্যক্তি মিলে যদি কোনো একটি অপরাধমূলক কাজ করেন তখন তাদের প্রত্যেকেই সেই একটি অপরাধের জন্য দায়ী হবেন। এই ধারার প্রয়োগকালে অবশ্যই 3টি বিষয়ের উপস্থিতি আবশ্যক। ক, একাধিক ব্যক্তি কোনো অপরাধমূলক কাজ করেন, অর্থাৎ একাধিক ব্যক্তি মিলে অপরাধমূলক কাজ করতে হবে। খ, তারা সকলেই অভিপ্রায় করেন যে উক্ত অপরাধমূলক কাজ করবেন, অর্থাৎ তারা প্রত্যেকেই অপরাধমূলক কাজটি করবেন, তাদের এই অভিপ্রায় থাকতে হবে। গ, সকলের অভিপ্রায়কে সার্থক করার জন্য অপরাধমূলক কাজটি করা হয়েছে, অর্থাৎ সকলের উদ্দেশ্যকে সার্থক করার জন্য অপরাধমূলক কাজটি করা হয়েছে। উদাহরণ: দবির, কবির ও সগীর 3 ভাই তাদের চাচার কাছে 1 সের সোনা গচ্ছিত রেখে বিদেশে পড়াশোনা করতে যায়। 5 বছর পর তারা চাচার কাছে গচ্ছিত সোনা ফেরত চাইলে চাচা অস্বীকার করে। পরে দবির চাচাকে রাত্রে ডেকে ঘরের বাইরে নিয়ে আসে এবং কবির চাচাকে বাঁধে এবং সগীর ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। এখানে সকলেই খুনের জন্য দায়ী হবে। এখানে কে আঘাত করেছে, কে আঘাত করে নাই বা কারা আঘাত করেছে সেটা কোনো বিষয় না। এখানে 3 জনে মিলে একটি অপরাধ সংগঠন করেছে, একটি অপরাধমূলক কাজ করেছে। তাদের অভিপ্রায় ছিল একই, সেই অভিপ্রায়কে সার্থক করার জন্য তারা অপরাধমূলক কাজটি করেছে বিধায় এখানে সকলেই খুনের জন্য দায়ী হবে। তাহলে ধারা 34-এ কতিপয় ব্যক্তি কর্তৃক একই অভিপ্রায় পূরণকল্পে কৃত কার্যাবলী, অর্থাৎ একাধিক ব্যক্তি মিলে যদি কোনো অপরাধ কর্ম করতে চায় তখন তাদের প্রত্যেকে সেই অপরাধ কর্মের জন্য বা অপরাধের জন্য দায়ী হবেন। প্রশ্ন 1, দণ্ডবিধির 34 ধারার কার্যক্রমে কয়টি উপাদান আবশ্যিকভাবে
উপস্থিত থাকা প্রয়োজন। ধারা 39 স্বেচ্ছাকৃতভাবে। যদি কোনো ব্যক্তি কোনো কাজের ফলাফল কী হতে পারে তা জেনে যদি কাজটি করে তাহলে তিনি স্বেচ্ছাকৃতভাবে করেছে বলে গণ্য হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো কাজের ফলাফল জেনেও উক্ত কাজটি করেন তাহলে তিনি স্বেচ্ছাকৃতভাবে কাজটি করেছে বলে গণ্য হবে। ইচ্ছাকৃত কোনো কাজ করাকেও স্বেচ্ছাকৃত কাজ বলে। উদাহরণ: রহিম দস্যুতা করার জন্য বড় একটি শহরের লোকপূর্ণ গৃহে আগুন লাগিয়ে দেয় এবং এরূপ এক ব্যক্তির মৃত্যু ঘটে। এই ক্ষেত্রে রহিম উক্ত ব্যক্তির মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে নাও করতে পারে বা তার কাজের জন্য সে অনুতপ্ত বা দুঃখিত হতে পারে, কিন্তু রহিম যদি জানে আগুন লাগলে কোনো ব্যক্তির মৃত্যু ঘটতে পারে তাহলে সে এই কাজটি স্বেচ্ছাকৃত করেছে বলে গণ্য হবে। অর্থাৎ কোনো কাজের ফলাফল কী হতে পারে তা জেনেও যদি কোনো কাজ করা হয় তাহলে তাকে স্বেচ্ছাকৃতভাবে করা হয়েছে বলে গণ্য হবে। অর্থাৎ নিজের ইচ্ছায় ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি কোনো কাজ করেন তাহলে সেই কাজটি স্বেচ্ছাকৃত কাজ বলা হয়। ধারা 39 স্বেচ্ছাকৃতভাবে কাজ। ধারা 40 অপরাধ। যেই সকল কাজ করলে বা করা থেকে বিরত থাকলে যা আইনে নিষিদ্ধ এবং দণ্ডবিধিতে শাস্তির বিধান আছে তাকে অপরাধ বলে। অর্থাৎ যে কাজ করলে আইনে নিষিদ্ধ এবং দণ্ডবিধিতে শাস্তির বিধান আছে অথবা যে কাজ করা থেকে বিরত থাকলে আইনে নিষিদ্ধ এবং দণ্ডবিধিতে শাস্তির বিধান আছে তাকে অপরাধ বলে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো কাজ করে যা আইনে নিষিদ্ধ অথবা কোনো ব্যক্তি যদি এমন কোনো কাজ করে বা করা থেকে বিরত থাকে যা আইনে নিষিদ্ধ এবং দণ্ডবিধিতে শাস্তির বিধান আছে তাকে অপরাধ বলে। অর্থাৎ আইনে নিষিদ্ধ অথবা দণ্ডবিধিতে শাস্তির বিধান আছে এমন কোনো কাজ করলেও শাস্তি হবে অথবা কাজ করা বিরত রাখলেও শাস্তি হবে, তাকেই অপরাধ বলে। প্রশ্ন 1, স্বেচ্ছাকৃতভাবে বলতে কী বোঝায়? 2, অপরাধ বলতে কী বোঝায়? ধারা 41 বিশেষ আইন। দণ্ডবিধিতে যে সকল অপরাধের দণ্ডের বিধান নাই সেই সমস্ত অপরাধ বা দণ্ডের বিধান করে যে সকল আইন প্রণীত করা হয় তাদের বিশেষ আইন বলে। বিশেষ বিষয় সম্পর্কে যে আইন প্রযোজ্য তাকেই বিশেষ আইন বলে, যেমন রেলওয়ে আইন, অফিস আইন, আয়কর আইন প্রভৃতিকে বিশেষ আইন বলা হয়ে থাকে। তাহলে বিশেষ আইন বলতে কী বোঝায় বা বিশেষ আইন কি? দণ্ডবিধিতে যে সকল অপরাধের দণ্ডের বিধান নাই সেই সমস্ত অপরাধ বা দণ্ডের বিধান করে যে সকল আইন প্রণয়ন করা হয় বা প্রণীত করা হয় তাদের বিশেষ আইন বলে। অর্থাৎ দণ্ডবিধিতে যে সকল অপরাধের বিধান নাই, যে সকল অপরাধ সম্পর্কে দণ্ডবিধিতে বিস্তারিত বর্ণনা করা হয় নাই বা দণ্ডবিধিতে যে সকল অপরাধের বিস্তারিত বর্ণনা নাই সেই সমস্ত অপরাধের বা দণ্ডের বিধান করে যে সকল আইন প্রণীত করা হয় বা তৈরি করা হয় বা প্রণয়ন করা হয় তাদের বিশেষ আইন বলে। বিশেষ বিষয় সম্পর্কে যে আইন প্রযোজ্য তাকেই বিশেষ আইন বলে, যেমন রেলওয়ে আইন একটি বিশেষ আইন, অফিস আইন, আয়কর আইন প্রভৃতিকে বিশেষ আইন বলা হয়ে থাকে। ধারা 42 স্থানীয় আইন। বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে বিশেষ কোনো এলাকার জন্য যে আইন আছে তাকে স্থানীয় আইন বলে। কোনো বিশেষ এলাকার আইনকে স্থানীয় আইন বলে, যেমন পোর্ট ট্রাস্ট আইনকে স্থানীয় আইন বলে, পৌর আইনকেও স্থানীয় আইন বলা হয়, বিভিন্ন অধ্যাদেশ আইনকেও স্থানীয় আইন বলা হয়। তাহলে বিশেষ আইন 41 ধারা বিশেষ বিষয় সম্পর্কে যে আইন প্রযোজ্য তাকেই বিশেষ আইন বলে, অথবা দণ্ডবিধিতে যে সকল অপরাধের শাস্তির বিধান নাই বা দণ্ডের বিধান নাই সেই সমস্ত অপরাধ বা দণ্ডের বিধান করে যে সকল আইন তৈরি করা হয় বা প্রণীত করা হয় তাকেই বিশেষ আইন বলে। রেলওয়ে আইন, অফিস আইন, আয়কর আইন প্রভৃতি বিশেষ আইন। স্থানীয় আইন। বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে বিশেষ কোনো এলাকার জন্য যে আইন আছে তাকে স্থানীয় আইন বলে। অর্থাৎ স্থানীয় আইন হলো নিজস্ব এলাকার জন্য নিজস্ব আইন।
কোনো বিশেষ এলাকার আইনকে স্থানীয় আইন বলে, যেমন পৌর আইন স্থানীয় আইন, বিভিন্ন অধ্যাদেশ আইন স্থানীয় আইন বলে গণ্য হবে। প্রশ্ন 1, পৌর আইন কোন ধরনের আইন? আয়কর আইন কোন ধরনের আইন? ধারা 43, অবৈধ আইনত সম্পাদন করতে বাধ্য। অবৈধ বলতে বোঝায় যে কাজ করলে অপরাধ বলে গণ্য হবে বা যা আইনে নিষিদ্ধ বা যা করলে মামলা রুজু হতে পারে, তাই অবৈধ বা তাকেই অবৈধ বলে। তাহলে অবৈধ বলতে কি বোঝায়? যে কাজ করলে অপরাধ হবে, যা আইনে নিষিদ্ধ করা হয়েছে বা যা করলে মামলা রুজু হতে পারে, তাকেই অবৈধ বলে বা তাই অবৈধ। আর আইনত সম্পাদন করতে বাধ্য বলতে বোঝায় এমন কোনো কাজ যা না করলে আইনে অপরাধ হয়। তাহলে ধারা 43-এ দুইটি বিষয় আলোচনা করা হয়েছে। 1, অবৈধ। 2, আইনত সম্পাদন করতে বাধ্য। অবৈধ এমন কোনো জিনিস যা কখনোই বৈধ হতে পারে না, এমন কোনো বিষয় যা করলে অপরাধ হবে, যা আইনে নিষিদ্ধ করা হয়েছে বা যা আইনে নিষিদ্ধ আছে বা যা করলে মামলা রুজু হতে পারে, তাই অবৈধ। আর আইনত সম্পাদন করতে বাধ্য বলতে বোঝায় যা আইনে সম্পাদন করতে বলা হয়েছে কিন্তু তা যদি না করা হয় তাহলে আইনে তা অপরাধ হয়। তাহলে অবৈধ কী আর আইনত সম্পাদন করতে বাধ্য কী? ধারা 44, ক্ষতি। কোনো ব্যক্তির দেহ, মন, সুনাম বা সম্পত্তির প্রতি যদি কোনো ব্যক্তি অবৈধভাবে অনিষ্ট সাধন করে তাহলে তাকে ক্ষতি বলে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দেহের ক্ষতি করে, মনের ক্ষতি করে, তার যে সুনাম রয়েছে সেই সুনামের ক্ষতি করে বা তার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির প্রতি যদি কোনো ব্যক্তি অবৈধভাবে অনিষ্ট সাধন করে তাহলে তাকে ক্ষতি বলে। তাহলে ক্ষতি বলতে কি বোঝায়? ক্ষতি কী? ক্ষতি বলতে বোঝায় কোনো ব্যক্তি যদি অবৈধভাবে অপর কোনো ব্যক্তির দেহ, মন, সুনাম বা সম্পত্তির অনিষ্ট সাধন করে তাহলে তাকে ক্ষতি বলে। ক্ষতি বলতে অনিষ্ট বোঝায় এই অনিষ্ট ব্যক্তি সম্পর্কে হয়ে থাকে যা ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে আঘাত করে থাকে তার দেহে, মনে, সুনামে বা সম্পত্তিতে। তাহলে ক্ষতি কোন দিকে হয়ে থাকে? ক্ষতি কোনো ব্যক্তি সম্পর্কে অনিষ্ট হয়ে থাকে যা ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে আঘাত করে থাকে তার দেহে, তার মনে, তার সুনামে বা তার সম্পত্তিতে। উদাহরণ: রহিম করিমের স্ত্রীর সাথে অশালীন ব্যবহার করে। এখানে করিমের স্ত্রীর পাশাপাশি করিমকেও আঘাত করে, তাই ইহা ক্ষতির পর্যায়ে পড়ে। এখানে রহিম তার অশালীন ব্যবহার দ্বারা করিমের ক্ষতি করেছে বলে গণ্য হবে। তাহলে রহিম করিমের স্ত্রীর সাথে অশালীন ব্যবহার করে, এখানে রহিমের স্ত্রীর আঘাত হয়, সেই সাথে সাথে রহিমেরও আঘাত হয়, করিমেরও আঘাত হয়। তাই রহিম এখানে অশালীন ব্যবহার দ্বারা করিমের ক্ষতি সাধন করেছে বা ক্ষতি করেছে বলে গণ্য হবে। প্রশ্ন 1, ক্ষতি বলতে কী বুঝো? ধারা 45, জীবন। জীবন বলতে মানুষের জীবন বোঝায়। এখানে প্রসঙ্গ ভিন্ন না হলে জীবন বলতে আলোচ্য ধারায় মানুষের জীবন বোঝাবে, কারণ মানুষ ব্যতীত অনেক প্রাণীরই জীবন আছে। তাহলে ধারা 45, জীবন। জীবন বলতে বোঝায় মানুষের জীবন। এখানে প্রসঙ্গ যদি ভিন্নতার কিছু না থাকে তাহলে জীবন বলতে অবশ্যই মানুষের জীবনকে বোঝাবে, কারণ মানুষ ব্যতীত অনেক প্রাণীরই জীবন আছে। ধারা 46, মৃত্যু। মৃত্যু বলতে মানুষের মৃত্যু বোঝায়। এখানে প্রসঙ্গ ভিন্ন না হলে মৃত্যু বলতে আলোচ্য আইনে মানুষের মৃত্যু বোঝাবে, কারণ মানুষ ব্যতীত অনেক প্রাণীরই মৃত্যু হয়ে থাকে বা মৃত্যু হয়। তাহলে 45, জীবন। 46, মৃত্যু। ধারা 47, প্রাণী। প্রাণী বলতে আলোচ্য ধারায় মানুষ ব্যতীত অন্যান্য প্রাণীকে বোঝানো হয়েছে। আবার গাছকে আলোচ্য আইনে প্রাণী বলা যায় না, গাছকে আইনে বস্তুরূপে চিহ্নিত করা হয়ে থাকে, প্রাণী রূপে না। তাহলে 45 ধারায় জীবন, 46 ধারায় মৃত্যু, ধারা 47 প্রাণী। প্রাণী বলতে বোঝায় মানুষ ব্যতীত, প্রাণী বলতে আলোচ্য ধারায় মানুষ ব্যতীত অন্যান্য প্রাণীকে বোঝানো হয়েছে।
অর্থাৎ মানুষ ব্যতীত সকল প্রাণী ধারা 47 তা বোঝানো হয়েছে। আবার গাছকে আলোচ্য আইনে প্রাণী বলা যায় না, আলোচ্য ধারায় বা আলোচ্য আইনে গাছকে বস্তুরূপে চিহ্নিত করা হয়েছে, প্রাণী রূপে নয়। ধারা 50 ধারা বলতে আলোচ্য আইনে ব্যাখ্যা করা হয়েছে। ধারা 50-এ ধারা বলতে আলোচ্য আইনে ব্যাখ্যা করা আছে। দণ্ডবিধিতে অনেক পরিচ্ছেদ আছে, একটি পরিচ্ছেদ একটি বিষয়ের উপর নিবেদিত, অর্থাৎ একটি পরিচ্ছেদ একটি বিষয়ের উপর গঠিত। পরিচ্ছেদের ক্ষুদ্রতম অথচ স্বতন্ত্র অংশকে ধারা বলে। অনেকগুলো ধারা নিয়ে পরিচ্ছেদ গঠিত হয়ে থাকে। প্রত্যেক ধারার শুরুতে সংখ্যাবাচক অঙ্ক থাকে। বর্তমান ধারা 50ও একটি ধারা। তাহলে ধারা 50 ধারা বলতে কি বোঝানো হয়েছে বা ধারা কি বা ধারাকে কিভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে? ধারা বলতে আলোচ্য আইনে ব্যাখ্যা করা আছে। দণ্ডবিধিতে অনেক পরিচ্ছেদ আছে। একটি পরিচ্ছেদ একটি বিষয়ের উপর গঠিত বা নিবেদিত। পরিচ্ছেদের ক্ষুদ্রতম অংশকে ধারা বলে। অনেকগুলো ধারা নিয়ে একটি পরিচ্ছেদ গঠিত হয়ে থাকে। প্রত্যেক ধারার শুরুতে সংখ্যাবাচক অঙ্ক থাকে, অর্থাৎ সংখ্যাবাচক অঙ্ক 1 2 3 4 5 6 7 8 9। এই সংখ্যাবাচক অঙ্ক দ্বারা প্রত্যেকটি ধারাকে চিহ্নিত করা হয়ে থাকে। বর্তমান ধারা 50ও একটি ধারা। প্রশ্ন: দণ্ডবিধিতে জীবন অথবা মৃত্যু বলতে কী বুঝো? এক নজরে ধারা 31 উইল কিভাবে করা হয় বা উইল কি বা উইল বলতে কী বোঝায়, ধারা 31 আলোচনা করা আছে। ধারা 34 কতিপয় ব্যক্তি কর্তৃক একই অভিপ্রায় পূরণকল্পে কৃত কার্যাবলী। ধারা 39 স্বেচ্ছাকৃতভাবে। ধারা 40 অপরাধ। ধারা 41 বিশেষ আইন। ধারা 42 স্থানীয় আইন। ধারা 43 অবৈধ আইনত সম্পাদন করতে বাধ্য। ধারা 44 ক্ষতি। ধারা 45 জীবন। ধারা 46 মৃত্যু। ধারা 47 প্রাণী। ধারা 50 ধারার বিষয়ে ধারা 50 ধারায় বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদের জন্য 20 হতে 25 প্রকার আইনের আলোচনার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। আমি সকল প্রকার আইন মূল বই এবং ভাষ্য হতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে MCQগুলো দিয়ে যাচ্ছি আশা করছি আপনাদের পদোন্নতি পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আমি শীঘ্রই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা কমেন্টে MCQ এর উত্তর জানাবেন। কোনো প্রকার ভুল ত্রুটি হলে দয়া করে কমেন্টে জানাবেন, ঠিক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ।